শহরের এক বদ্ধ ঘরে একে একে নিখোঁজ হয় ৯টা মেয়ে। গত ৬ মাস ধরে নিখোঁজ এই ৯ মেয়ের মিসিং কেস সলভ করতে গিয়ে পুলিশ সন্ধান পায় এমন এক খুনির যে দেখতে খুবই মাসুম, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে এক নরপিশাচ। সবচেয়ে অবাক করা বিষয় হলো যে সাইকো সিরিয়াল কিলারদেরকে ধরতে গেলে পুলিশের রীতিমতো ঘাম ছুটে যায়। সেই খুনি আচমকাই থানায় এসে সব খুনের দায় স্বীকার করে নেয়। সাইকো কিলারের বৈশিষ্ট্যই হলো পুলিশকে তার পেছনে চোরকির মতো ঘুরানো। সে এত সহজে সারেন্ডার করতেই তদন্ত অফিসার নিজেই দ্বিধায় পড়ে যায়। এটা আবার এই চালাক খুনির কোনো চাল না তো, নাকি এই খুনির আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো খুনি? কি সব গুলিয়ে গেল তো? এই গল্পটাই এমন। এখানের সকল সত্য আর মিথ্যা যেন এক ভয়ানক গোলক ধাঁধা। বারবার এটাই মনে হবে এতক্ষণ যা দেখলাম সবই চোখের ধোঁকা ছিল না তো। তবে একদম শেষে গিয়ে এমন এক ঝটকা খাবেন যার জন্য আমি নিজেও অবশ্য প্রস্তুত ছিলাম না। সবকিছুই যেন এক নিমিষেই ৩৩৬ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। এমনই ভরপুর সাসপেন্স, ভয়ানক মস্তিষ্কের এক সাইকো সিরিয়াল কিলার, অকল্পনীয় সব টুইস্ট আর গা শিউরে ওঠার মতো সাইকোলজিক্যাল থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি স্টিফেন। গভীর রাত। ছোট একটা ছেলে লাল নীল হলুদ রং মাখানো ফেরিস হুইলের সামনে দাঁড়াতেই আচমকাই ফেরিস হুইলের আলো জ্বলতে শুরু করে। অশরীরী কণ্ঠে বাবা আর মা স্টিফেনকে ডেকে ফেরিস হুইলে উঠতে বলে। স্টিফেন বেশ ঘাবড়ে ধীরে ধীরে ফেরিস হুইলে বসে। সাথে সাথেই ফেরিস হুইলটা জোরে জোরে ঘুরতে শুরু করলে স্টিফেন ভয়ে ছটফট শুরু করে দেয়। সেদিন ফেরিস হুইলে স্টিফেনের সাথে কি হয়েছিল তা জানতে ডুব দিতে হবে স্টিফেনের জীবনের গল্পে। স্টিফেন তার গার্লফ্রেন্ডকে রেগে জিজ্ঞেস করে, সত্যি করে বল, তুই পুলিশের কাছে গিয়ে সব সত্য বলে আমাকে ধোকা দিবি, তাই না? মেয়েটা বারবার বলে, আমি পুলিশের কাছে যাব না, দয়া করে আমাকে বিশ্বাস করো। স্টিফেন বলে, তুই যদি আমাকে সত্যি বলিস তবেই আমি তোকে যেতে দিব। মেয়েটা বাধ্য হয়ে বলে, হ্যাঁ, আমি পুলিশের কাছে যাব আর তোমার সব সত্য বলে দিব। স্টিফেন বলে, একদম এভাবেই অভিনয় করবে বলেই তার ক্যামেরার সামনে যায়। এভাবেই সে একের পর এক মেয়ের অডিশন নিয়ে তার মন মতো একজনকে খুঁজতে থাকে। সবাই এমন স্ক্রিপ্ট শুনে বলে, মনে হচ্ছে এই ছেলের ক্যারেক্টারটা আসলে একজন সাইকো কিলারের। স্টিফেন বিষয়টাকে পাত্তা না দিয়ে বলে, পরের সিনে তোমাকে মনে করতে হবে আমি সেই সাইকো কিলার যে চাকু নিয়ে তোমাকে মারতে আসছি, আর তুমি ভয়ে জোরে চিৎকার করবে। সবাই স্টিফেনের কথায় রাজি হলেও একটা মেয়ে স্টিফেনকে পাল্টা প্রশ্ন করে যে আপনার গল্পের নায়ক নায়িকা একে অপরকে ছোটবেলা থেকেই ভালোবাসে, তাহলে নায়কের সত্য জানার পর আমি তাকে ধোকা দিয়ে থানায় যাব, বিষয়টা ঠিক মনে হচ্ছে না। মেয়েটার কথায় স্টিফেন বেশ অবাক হয়ে যায়। এরপর সে হাতে চাকু আছে এমন ভান করে অডিশনের মেয়েদের দিকে দৌড়ানো শুরু করতেই তাদের ভয়ের অ্যাক্টিং ন্যাচারাল হচ্ছে না দেখে সে এবার কিচেন থেকে আসল চাকু নিয়ে ক্যামেরা অন করে মেয়েদেরকে বলে, এটাই লাস্ট ডে, তাই ভালো করে অভিনয় করবে বলেই চাকু শক্ত করে ধরে মেয়েদের দিকে দৌড় দেয় আর প্রত্যেকে জানের ভয়ে চিৎকার করে। অবাক করা বিষয় হলো স্টিফেন সত্যি সত্যি মেয়েদেরকে চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। দেওয়ালে স্টিফেন আর তার বাবা মায়ের ছবি ঝুলতে দেখা যায়। কোয়েম্বাটোরের হাইওয়েতে পুলিশ চেকিং চলছে। এসআই তার সিনিয়রকে কল দিয়ে জানায় রাত হওয়ার আগেই আসামিকে ধরে ফেলা হবে। সিনিয়র কড়া নির্দেশ দিয়ে দেয় যে আসামিকে এমন ভাবে ধরবে যেন সাধারণ জনতা এসব টের না পায়। কনস্টেবলের স্কেচ আনতেই দেখা যায় পুলিশ আসলে স্টিফেনকেই খুঁজছে। খবরে বলা হয় এই পর্যন্ত 9টা মেয়েকে খুন করা সাইকো কিলারের স্কেচ পুলিশের কাছে আছে। পুলিশ মেয়েদেরকে কোনো নিস্তব্ধ জায়গায় যেতে বা একা বের হতে মানা করেছে। পুলিশ জাগে হন্যে হয়ে খুঁজছে। স্টিফেন তখন তার সবচেয়ে সুন্দর জামাটা খুঁজে পরে পুরোনো মডেলের গাড়ি নিয়ে বের হয়। পুলিশ অফিসাররা তখন এক ক্যাফেতে এসে স্টিফেনের সাথে এক মেয়ের কথা বলার ফুটেজ দেখে সেখানের সিকিউরিটি গার্ড থেকে স্টিফেনের গাড়ির মডেল সম্পর্কে জানতে পারে। এক অফিসার কল দিয়ে জানায় স্টিফেনের গাড়িকে দেখা গেছে। স্টিফেন তখন বেশ পুরোনো ধাঁচের এক চার্চের সামনে এক মেয়ের সাথে দেখা করতে আসে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। সারা শহরে খোঁজ নিতে নিতে পুলিশ ফাইনালি স্টিফেনের বাসার ঠিকানায় পৌঁছায়। পুলিশ তার বাড়িতে ঢুকে তদন্ত চালায় আর স্টিফেন তখন গাড়ির মধ্যে চুপচাপ বসে আছে। দেওয়ালে স্টিফেনের ছবির সাথে স্কেচের ছবি মিলতেই অফিসার দ্রুত সিনিয়রকে জানিয়ে দেয় স্টিফেনকে তারা পেয়ে গেছে। তবে ঘটনার মোড়কে উল্টো দিকে ঘুরে স্টিফেন নিজেই থানায় এসে সারেন্ডার করে জানায় সেই
সেই সাইকো কিলার যে 9 জন মেয়েকে নির্মমভাবে খুন করেছে, আর এখন পুলিশ তাকেই খুঁজছে। এক অফিসার দ্রুত এসে তাকে হ্যান্ডকাফ পরাতেই স্টিফেন নির্লজ্জের মতো বলে, একটু কফি পেলে ভালো হতো। পুলিশ আর ফরেন্সিক টিম স্টিফেনের বাসায় ভিকটিমদের ব্যবহৃত কিছু জিনিস আর ব্লাড স্যাম্পলও পায়। 9 মেয়ের নৃশংস খুনিকে ধরা হয়েছে জেনে সাধারণ জনতা আর ভিকটিমদের পরিবার স্টিফেনের ফাঁসির দাবি জানায়। তারা উল্টা পুলিশের উপরে প্রশ্ন তোলে যে তারা এখনো কেন ওই নরপশুকে বাঁচিয়ে রেখেছে। এই কেসের তদন্তকারী অফিসার মাইকেলকে কমিশনার বলে, সাধারণ জনতা ওর উপর অনেক রেগে আছে, তুমি ওর এনকাউন্টার না করে সারেন্ডার করার সুযোগ কেন দিলে? যেভাবে পারো দ্রুত এই কেসটাকে বন্ধ করো। মাইকেল ভাবে স্টিফেন সারেন্ডার করার সাথে সাথেই এই কেস সলভ হয়ে গেছে, পুলিশ হিসাবে আমার কাজও শেষ, এবার ওর পাক্কা ফাঁসিও হবে। কিন্তু কিছু প্রশ্নের উত্তর জানা গুরুত্বপূর্ণ। এখন এমন ভয়ানক খুনি হঠাৎ সারেন্ডার কেন করলো? যে খুনি 6 মাস ধরে 9টা খুন করলো, সে তখন সারেন্ডার না করে এখন কেন করলো? এর পেছনে তার ভয়ানক কোনো মাস্টার প্ল্যান নেই তো? স্টিফেনকে তার বাড়িতে ক্রাইমের বিবরণ দিতে নিয়ে আসা হলে স্টিফেন বাসার কোথায়, কাকে, কিভাবে মেরেছে সেটা বেশ সাবলীল ভাবে দেখিয়ে জানায় লাশগুলো কোনো কারণে ফেলতে না পারলে বাসার স্টোর রুমে রেখে দিত, আর এরপর সুযোগ বুঝে জঙ্গলে ফেলে আসতো। কিন্তু পরের দিন জঙ্গলের সেই জায়গায় লাশ আছে কিনা চেক করতে গেলে দেখা যেত লাশটা গায়েব হয়ে গেছে। বনের সেই জায়গায় এসে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ভিকটিমদের ব্যবহৃত কিছু জিনিস ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আজ কোর্টে স্টিফেনের প্রথম শুনানি। স্টিফেন জানায় সে কোনো উকিল রাখতে চায় না। কোর্ট পিয়ন জানায় স্টিফেন 2023 এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত রামিয়া, প্রেমা, জানু, প্রীতি, লক্ষ্মী, রিয়া, স্মিতা, সিমরান আর সুরেখাকে কিডন্যাপ করে নির্মমভাবে খুন করেছে। স্টিফেন সাবলীলভাবেই সবগুলো খুনের দায় স্বীকার করে নেয়। বিচারক বেশ রেগে মাইকেলকে বলে, আসামির মানসিক অবস্থা ঠিক না থাকলে আইনগতভাবে কিভাবে তার বয়ান নিতে হয় তা কি জানো না? 15 দিনের মধ্যে পরিপূর্ণ নিয়ম মেনে তার মানসিক অবস্থার পরীক্ষা করে রিপোর্ট সহ কোর্টে পেশ করবে। স্টিফেন তখন রিল্যাক্সে হাই তোলায় ব্যস্ত। তার থেকে কিছু দূরেই বসা সাইকোলজিস্ট সীমা তাকে বেশ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে থাকে। তবে স্টিফেনের চোখ তার উপর পড়তেই সে দ্রুত চোখ সরিয়ে নেয়। কিছুক্ষণ পর স্টিফেনকে কোর্টের বাইরে আনতেই ভিড়ের মধ্যে থেকে এক ভিকটিমের বড় ভাই তার গায়ে পেট্রোল ছুঁড়ে মারে। সব অফিসার দ্রুত স্টিফেনকে কোনো রকমে বাঁচিয়ে গাড়িতে নিয়ে ওঠে। গল্প চলে আসে 2006 সালে। স্টিফেন তার বেস্ট ফ্রেন্ডের সাথে পার্কে ছোট্ট একটা কুকুরছানাকে নিয়ে খেলা করছে। তখনই মা ডাকলে সে মায়ের সাথে কুটিতে ওঠে। মা জিজ্ঞেস করে, তুই তো বলেছিলি কুট্টানকে তোর কোনো বন্ধুকে দিয়ে দিবি, তাহলে ওকে আবারও নিয়ে আসলি কেন? স্টিফেন বলে, দেখবে 1 বছরে কুট্টান অনেক বড় হয়ে যাবে আর আমাদের দুইজনকে বাবা থেকে বাঁচাবে। বাসায় ফিরেই স্টিফেন দৌড়ে তার রুমে আসে। বাবার ভয়ে কুট্টানকে বিছানার নিচে লুকিয়ে রাখে। তখনই তার বাবা গাড়ি নিয়ে এসে এক গাদা ড্রিঙ্কস এর বোতল নিয়ে নামে। দেখেই বোঝা যাচ্ছে সে মাতাল হয়ে গেছে। বাবার ভয়ে স্টিফেন দৌড়ে এসে তার ড্রয়িং থেকে কুট্টানের ছবিটা কেটে দেয়। এরপর দৌড়ে কিচেনে গিয়ে একটা ডিম নিয়ে বাবা থেকে কোনো রকমে লুকিয়ে ডিমটা কুট্টানকে লুকিয়ে রাখা বাক্সের মধ্যে নিয়ে তাকে খেতে দেয়। তখনই বাবা চিৎকার করে স্টিফেনকে ডাকে। স্টিফেনের বাবার স্বপ্ন ছিল ইন্টারন্যাশনাল অ্যাথলেট হবে, কিন্তু বারবার ইনজুরি হওয়ার কারণে খেলা থেকে বাদ দেওয়া হয়। তাই জীবিকার খাতিরে স্কুলের সামান্য এক পিটি টিচার হতে হয়। আর এই হতাশা কাটাতে সে ড্রিঙ্কস শুরু করে। এরপর বাসায় ফিরে সেই রাগ দেখায় স্টিফেন আর তার মাকে। রোজ বাসায় ফিরেই স্টিফেনকে দিয়ে পুশ আপ আর প্লাঙ্ক করায়, কারণ তার ইচ্ছা স্টিফেনকে দিয়ে তার অ্যাথলেট হওয়ার স্বপ্নটা পূরণ করাবে। এভাবেই স্টিফেন আর মা তার বাবার অত্যাচার নীরবে সহ্য করত। কুট্টান হঠাৎ বাক্স থেকে বের হয়ে নিচে এসে বাবার পা ঘেঁষে দাঁড়াতেই বাবা প্রচন্ড রেগে কুট্টানকে নিয়ে এসে মা আর স্টিফেনকে গালাগালি করতে থাকে। স্টিফেন অনেক অনুরোধ করে যে এইবারের মতো সে যেন কুট্টানকে ছেড়ে দেয়, কিন্তু বাবা রেগে মায়ের গলা চেপে ধরে। আর তখনই কুট্টান বাবার গায়ে পি করে দিলে বাবা রেগে কুট্টানকে দেওয়ালে এক আছাড় মারে। স্টিফেনের চোখের সামনে কুট্টান মারা যায়। স্টিফেন কান্না করতে থাকলে বাবা রেগে তাকে ঝাড়ি দিয়ে চুপ করতে বলে আর মাকে বলে গিয়ে কুট্টানের লাশটা ফেলে আসতে। মা চুপচাপ কুট্টানের লাশ কার্টুনে দিয়ে মাটিতে পুঁতে দেয়। গল্প চলে আসে বর্তমানে। সীমা কুট্টানের সাইকোলজি টেস্ট করার জন্য এসেছে। স্টিফেন বলে, কাল তো একবার টেস্ট নিলেন, আবার কতবার টেস্ট করা লাগবে? সীমা একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, তুমি এতে কি দেখতে পাচ্ছ? স্টিফেন বলে, এ একটা ভয়ঙ্কর রাক্ষস যে সবাইকে মেরে পুরো দুনিয়ায় রাজত্ব করতে চায়। সীমা এবার রেকর্ডিং অন করে জিজ্ঞেস করে, কাল যে
যেখানে শেষ করেছিলে সেখান থেকেই শুরু করো। তোমার বাবা কুট্টানকে মেরে ফেলার পর কি হয়েছিল? স্টিফেন বলে, বাবা এসবের শুরু করলেও এর শেষটা করেছিল অন্য কেউ। গল্প চলে আসে 2012 সালে। মা স্টিফেনকে নিয়ে ছুটে হাসপাতালে আসে। মাকে দেখে এক কনস্টেবল রেগে বলে, আপনি ওই শয়তান লোকটার স্ত্রী তাই না? আপনার স্বামী এসআই এর মেয়ের ড্রেস চেঞ্জ করার ভিডিও ছড়িয়ে দিয়েছে। মেয়েটা এত ভয় পেয়েছিল যে নিজেকে শেষ করার চেষ্টাও করেছিল, ফলে মেয়েটার মাজার হাড়ও ভেঙে গেছে। এই লোককে আর কখনো বাইরে বের হতে দিবেন না, তাহলে কিন্তু সোজা জেলে পুরে দিব। একই তো স্টিফেনের বাবা তার জীবনটাকে নরক বানিয়ে রেখেছে, আর এখন তার ছেলের বয়সী এক মেয়ের সাথে এত জঘন্য অন্যায় সে কোনোভাবে মানতেই পারে না। তাই কান্না করতে করতে স্টিফেনের বাবার ক্যাবিনে আসে। তবে স্টিফেনের নির্লজ্জ বাবা বিছানায় শুয়েও স্টিফেন আর তার মাকে ঝাড়ি দিয়ে বলে, 6 মাস আমি বিছানা থেকে উঠতে পারবো না। তাই স্টিফেনের মা যেন তার বাবার থেকে টাকা নিয়ে সংসার চালায়, আর সে একটু ভুল করেই ফেলেছে, এসব যেন তার মা আর মনে না রাখে। আজ মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এতদিনের জমানো রাগ, অসহায়ত্ব আর কষ্টের কথা মনে করে স্বামীকে কষে এক চড় দিয়ে বলে, একটা ছোট মেয়ের জীবন নষ্ট করেছিস, তুই আবার বড় বড় কথা বলিস, বলে এক নাগারে তাকে মারতেই থাকে। বাসায় ফিরে মা একদম চুপচাপ খেতে শুরু করে, যেন তার মধ্যে বিশাল এক ঝড় চলছে। এতদিন চুপচাপ সব সহ্য করতে করতে সে ক্লান্ত। তাই হঠাৎই উঠে বাবার ভয়ে বন্ধ করে দেওয়া বেকিং এর ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়। বড় বড় হোটেল থেকে অর্ডার নিয়ে কেক বানিয়ে ডেলিভারি দেওয়া শুরু করে। টাকা কামাইয়ের সাথে সাথে পুরো বাসাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। 2 লোকের থেকে বাবাকে দমিয়ে রাখার ওষুধ কিনে রোজ সেই ওষুধ কফির সাথে দেওয়া শুরু করে। এই সবকিছুতে দোষ ছিল বাবার। তবুও মা বাবার সাথে সাথে স্টিফেনের জীবনকেও নিয়ন্ত্রণ করা শুরু করে। কেটে যায় বেশ কয়েকটা বছর। স্টিফেন এখন বেশ বড় হয়ে গেছে। দুনিয়ার নজরে তাদের পরিবার ছিল আর 10টা সাধারণ পরিবারের মতো। তবে আসল সত্য কেবল স্টিফেন আর তার বাবাই জানতো যে এটা কোনো পরিবার নয়, বরং তার মায়ের সাম্রাজ্য। বাসায় কেউ আসলেই বাবা সব কাজ ফেলে দৌড়ে রেডি হয়ে টিভি দেখার ভান করত, আর মা দরজা খুলতো, যেন সবাই ভাবে মা সব কাজ করে আর বাবা আরামে দিন কাটায়। গল্প চলে আসে বর্তমানে। এক বার্থডে পার্টিতে মাইকেলের সাথে সীমার দেখা হলে সীমা বলে, আমি আর আমার টিম স্টিফেনের উপর সাইকোলজিক্যাল টেস্ট করেছিলাম। একটা সাধারণ ছবি যেটা দেখলে যে কেউ কোনো প্রজাপতির অবয়ব মনে করবে, সেটাকে সে মনে করছে একটা রাক্ষস। এর মানে স্টিফেনের ভেতরে ভয়ানক মানসিকতার একটা মানুষ আছে, অথচ বাইরে থেকে তাকে দেখতে খুবই শান্ত আর মাসুম। আমাদের সবার ধারণা সে খুবই সাবলীলভাবে মিথ্যা বলতে পারে। তাই যদি এমন হয় স্টিফেন ওই মেয়েদেরকে আসলে মারেইনি, তাহলে কি হবে? মাইকেল বলে, স্টিফেনের বাবার নামে কেস আছে, সে তার স্ত্রীকেও খুন করেছিল। সীমা বলে, এসব আমি জানি, তবে স্টিফেনের সাইকোলজি সম্পর্কে শিওর হতে আমাকে স্টিফেনের বিষয়ে আরো বিস্তারিত জানতে হবে। মাইকেল নিজেই এবার চিন্তায় পড়ে যায় যে স্টিফেন কি তাদেরকে আদেও সত্যি বলছে, নাকি এর পেছনে তার অন্য কোনো মাস্টার প্ল্যান লুকিয়ে আছে। তাই সে এবার স্টিফেনের জীবনের সাথে জড়িত সবার সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়, আর সোজা চলে আসে স্টিফেনের বাবার বাড়ির এলাকায়। এদিকে সীমাকে এক ভিকটিমের পরিবার জিজ্ঞেস করে, স্টিফেন কেন কোনো কারণ বা শত্রুতা ছাড়াই তাদের মেয়েকে এতটা নির্মম ভাবে খুন করলো। সীমা বলে, দুনিয়ায় কিছু ভালো মানুষ আছে যারা কোনো স্বার্থ ছাড়াই দুনিয়ার ভালোর জন্য কাজ করে, তেমনি স্টিফেনের মতো কিছু রাক্ষসও আছে যারা কোনো কারণ ছাড়াই মানুষকে নৃশংসভাবে খুন করে। এদের সাথে কথা বলতে বলতেই স্টিফেনের বাসা থেকে পাওয়া এভিডেন্সের পিকচারে একটা রিস্ট ব্যান্ড দেখে সীমা বেশ অবাক হয়ে যায়। মাইকেল স্টিফেনের প্রতিবেশীদের কাছে স্টিফেনের পরিবার সম্পর্কে জানতে চাইলে কেউ জানায় তার মা খুবই ভালো ছিল, সবাইকে সাহায্য করত। কেউ জানায় স্টিফেনের বাবা খুব খারাপ ছিল, ড্রিঙ্কস করে চিৎকার চেঁচামেচি করত। তো কেউ জানায় স্টিফেন বেশিরভাগ বাসায় থাকতো, কারণ তার পরিবার তাকে কারোর সাথে মিশতে দিত না। বাবা বেশিরভাগ বাসায় থাকতো, স্টিফেন মাঝে মাঝে দোকানে আসতো, আর তার মা বেশ রাত পর্যন্ত কেক বেচত। মাইকেল স্টিফেনের বন্ধু মিথুনের সাথে কথা বলতে আসলে মিথুন জানায় সে আর স্টিফেন একসাথেই স্কুল এবং কলেজে পড়েছে। স্টিফেন কারোর সাথে তেমন একটা কথা বলতো না, তবে মিথুনের সাথে মাঝে মাঝে কিছু কথা শেয়ার করত। তবে মিথুন এখনো জানে না স্টিফেনের বাবা মা আসলেই ভালো ছিল নাকি খারাপ। একদিন সে স্টিফেনের বাসায় তার সাথে ভিডিও গেম খেলছিল। স্টিফেন বলে, মা আজকাল খুব খারাপ হয়ে গেছে, কথায় কথায় মারতে শুরু করে। মিথুন তো বিশ্বাসই করে না, কারণ তার নজরে স্টিফেনের মা অনেক ভালো, যে মজার মজার কেক বানিয়ে খাওয়ায়। হঠাৎ স্টিফেনের মা এসে চিৎকার করে স্টিফেনকে ডেকে জিজ্ঞেস করে সে তার বাবার কফিতে ওষুধ কেন মিশিয়ে
দেয়নি। স্টিফেন ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। মা মিথুনকে ডেকে বলে, আগামীকাল এসো, আজ আর খেলতে হবে না। মিথুন চলে যেতেই মা তার আসল রূপ দেখানো শুরু করে দেয়। স্টিফেনকে জোরে জোরে মারতে শুরু করে। মিথুন হঠাৎ ফিরে এসে তার গেম সিডি চাইলেই মা একদম থতমত খেয়ে যায়। স্টিফেনকে সিডি আনতে বললে স্টিফেন কান্না করছে দেখে মিথুন বুঝে যায় স্টিফেন তাকে সত্যিই বলছিল। এরপর থেকে তার ওই পরিবারকে কেমন যেন একটা অদ্ভুত লাগতো, কারণ এরা আশেপাশের লোকদের সাথে খুব কমই মিশতো। মাইকেল এবার স্টিফেনের বাবা যেই স্কুলে কাজ করত সেখানে আসলে তার সাথে থানার এসপি মূর্তির সাথে দেখা হয়ে যায়। মূর্তি আসলে তার মেয়ের বিয়ের কার্ড এই স্কুলের হেডমাস্টারকে দিতে এসেছিল। মাইকেল জিজ্ঞেস করে স্টিফেনের বাবা গোপনে কিছু মেয়ের ভিডিও করে ভাইরাল করে দিয়েছিল। সেটা জানাজানি হলে মেয়েদের অভিভাবকরা তার নামে কেস করে আর তাকে অনেক মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়। আপনার মেয়েও তো এই স্কুলেই পড়তো, তাই না? কথাটা শুনতেই মূর্তির মাথা নত হয়ে যায়। মাইকেল জিজ্ঞেস করে স্টিফেনের বাবার মায়ের কেসটা অনেক জটিল ছিল, তাহলে আপনি এত তাড়াহুড়া করে কেস বন্ধ করলেন কেন? মূর্তি জানায়, এই সব আমার মেয়ের জন্য করেছি। সেদিন স্টিফেনের বাবা আসলে নিজেকে শেষ করেনি, বরং স্টিফেন নিজেই তার বাবাকে খুন করেছিল। 31 ডিসেম্বরের রাত ছিল, তাই থানায় সবাই ডিউটিতে বাইরে ছিল। আমি একা থানায় ছিলাম, তাই কল পেয়ে আমি রিসিভ করি। ফোনের অপর পাশ থেকে স্টিফেনের বাবা জানায় সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। ঘটনাস্থলে পৌঁছালেই স্টিফেন জানায় তার বাবা প্রথমে মাকে মেরে ফেলে, এরপর স্টিফেনকে মারতে তার দিকে এগোতেই সে বাবাকে মেরে ফেলে। ওই লোক আসলে একটা সাইকো ছিল, যে আমার মেয়ের ভিডিও ভাইরাল করার কারণে আমার মেয়েটা নিজেকে ঘরবন্দি করে রাখতো। সেই কষ্ট থেকে বের হতে তার বহু বছর লেগেছে। এমন বাবার কারণে স্টিফেনের জীবন একটা নরক হয়ে গিয়েছিল। সে তো আমার মেয়ের বয়সী ছিল, তার জীবন যেন নষ্ট না হয় তাই আমি রিপোর্টে লিখে দেই যে স্টিফেনের বাবা প্রথমে তার স্ত্রীকে খুন করে, এরপর নিজেকে শেষ করে দেয়। মাইকেল রেগে বলে, সেদিন যদি আপনি স্টিফেনকে গ্রেফতার করতেন তাহলে আজ ওই 9টা মেয়ে বেঁচে থাকতো। মূর্তি কান্না করতে করতে বলে, আগামী মাসে আমার মেয়ের বিয়ে। এখন যদি স্টিফেনের তার বাবাকে মারার সত্যটা বের হয়ে যায় তাহলে আমার মেয়ের ভিডিওর কথা উঠবে আর তখন তার জীবনটা শেষ হয়ে যাবে। তাই দয়া করে এসব কাউকে বলবেন না। মাইকেল থেকে এসব শুনে সীমা জানায় সেই স্টিফেনের ঘরে পাওয়া জিনিসের মধ্যে চার্চের রিস্ট ব্যান্ড পেয়েছে, তাদের চার্চে গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। মাইকেল ভাবছে অন্য কথা। সে বলে দুনিয়ার নজরে স্টিফেনের বাবা নিজেকে শেষ করেছিল, কিন্তু আসল সত্য স্টিফেন তার বাবাকে খুন করেছে। আর একথা স্টিফেন জানে না যে আমরা সত্যিটা জানি, তাই তুমি স্টিফেনকে তার বাবার মৃত্যুর কথা জিজ্ঞেস করবে। এর মাধ্যমে আমরা জানতে পারবো যে সে আমাদেরকে সত্যি বলছে নাকি মিথ্যা। সীমা বলে, যদি অপশন এ অনুযায়ী স্টিফেন সত্য বলে তার মানে সে আমাদের এতদিন সব সত্য বলে এসেছে, কিন্তু যদি অপশন বি অনুযায়ী আমাদেরকে মিথ্যা বলে তার মানে সে আমাদের সব মিথ্যা বলে বোকা বানাচ্ছে, অর্থাৎ তার অতীত ভবিষ্যৎ নিয়ে বলা সবকিছুই মিথ্যা। এখন দেখতে হবে সে কোনটা বেছে নিবে। শহর থেকে বেশ দূরের এক মুরগির ফার্মের পেছনে 3টা রক্তমাখা বস্তা পড়ে থাকতে দেখা যায়। তাহলে কি লাশগুলো এখানেই লুকানো? সীমা পরের দিন এসেই স্টিফেনকে জিজ্ঞেস করে 2021 সালের 31 ডিসেম্বরের রাতে কি হয়েছিল। গল্প চলে আসে 2021-এর 31 ডিসেম্বরের সকালে। মা বাসার বাইরে গেছে দেখে বাবা অনুরোধ করে বলে, দয়া করে তোর মায়ের শাড়িটা আয়রন করে দে, আমাকে এখনো ঘর ঝাড়ু, থালা বাসন মাজা, কাপড় কাচা সব করতে হবে। তোর মা যদি এসে দেখে তার শাড়ি আয়রন হয়নি তাহলে আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। দেখ, কাল তো তুই ঘুমাচ্ছিলি, তাই তোর কাজ আমি করে দিয়েছি, তুই আজ একটু সাহায্য কর। বাবার এত অনুরোধে স্টিফেন রাজি হয়ে যায়। স্টিফেন যখন বিরক্ত হয়ে শাড়ি আয়রন করছিল তখনই কলিং বেল বাজলে বিরক্ত হয়ে দরজা খুলে দেখে তাকে চেন্নাই থেকে জবের কনফার্মেশন লেটার পাঠানো হয়েছে। চাকরি পাওয়ার খুশিতে আর মায়ের এই নরক থেকে মুক্তির আশায় সে চিৎকার করে বাবাকে ডাকে। বাবা ভাবে সে হয়তো কোনো ভুল করে ফেলেছে, তাই ভয় দৌড়ে আসে। বাবা মাকে এখন এতটা ভয় পায় যে ছেলে চাকরির খুশিতে সে যে হাসবে সেটাও ভুলে গেছে। হঠাৎ কিছু মনে পড়তেই দৌড়ে উপরের রুমে এসে দেখে সে ভুলে শাড়ির উপরে আয়রন রাখার কারণে শাড়িটা পুড়ে গেছে। বাবাও ভয়ে রীতিমতো কাঁপতে থাকে, কারণ আজ রাতে তার স্ত্রী এই শাড়ি পরবে। সে যদি জানতে পারে তার ভাগের কাজ স্টিফেন করতে গিয়ে এই হাল করেছে তাহলে তো মেরে
একদম চামড়ায় ছিলে দিবে। বাবাকে এতটা ভয় পেতে দেখে স্টিফেন বলে, এখন আমার চাকরি আছে, এত ভয়ের কি আছে, চলো আমার সাথে, আমরা এমন দেখতে নতুন একটা শাড়ি কিনে জায়গা মতো রেখে দিব, তাহলে মা আর বুঝতে পারবে না। বাবা তো স্ত্রীর ভয়ে ঘর থেকে বের হওয়ার সাহসই করবে না। তবুও স্টিফেন তাকে কোনো রকমে বুঝিয়ে গাড়িতে করে বের হয়। বাবাকে গাড়িতে বসিয়ে শাড়ির দোকানে যেতেই একই রকমের আরেকটা শাড়ি পেয়ে যায়। বাবা অনেক খুশি হয়ে যায়। এতদিন পরে বাবা বের হয়েছে, তাই স্টিফেন বাবাকে নিয়ে ঘুরতে বের হয়। বাবা বহুদিন পর প্রাণ খুলে খোলা বাতাসে নিঃশ্বাস নেয়। দুজন একসাথে জুস পান করে। এমনকি বাবা আজ বহু বছর পর স্মোকও করে। বাবা তার ছেলের জন্য অনেক খুশি, কারণ চাকরির বাহানায় সে এই নরক থেকে মুক্তি পাবে। দুই বাপ বেটা ফেরার পথে একসাথে গান করে, পাগলের মতো নাচে। এভাবে হাসি খুশি মনে বাড়ি ফিরে আসে। দেখতে দেখতে রাত হয়ে যায়। পুরো এলাকা ঘুমিয়ে গেছে। স্টিফেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে খুশিতে ঘুমোতেই পারছে না। তখনই আচমকা বাবা মায়ের রুম থেকে বাবার কান্না ভরা আত্মচিৎকার শুনে ছুটে আসতেই দেখে মা বাবাকে মারতে মারতে জিজ্ঞেস করছে সে নতুন শাড়ি আনলো কিভাবে, তার সাহস হলো কিভাবে যে সে এই বাড়ির বাইরে গেছে। বাবা ব্যথায় ছটফট করতে করতে হাঁটু গেড়ে বসে তাকে থামতে বলে। মা তবুও তাকে মেরে সত্য বলতে বলে যে স্টিফেনই তাকে বাইরে নিয়ে গিয়েছিল। এত মার খাওয়ার পরও বাবা কিছুতেই স্বীকার করে না। এসব আর সহ্য করতে না পেরে মাকে এবার থামতে বলে। মা উল্টা রেগে তাকে মারতে মারতে জিজ্ঞেস করে তার এই রুমে আসার সাহসটা হলো কিভাবে। মা জিজ্ঞেস করে তুই কি আমাকে আর ভয় পাস না, বলেই তাকে মারতে মারতে লিভিং রুমে এনে দুইজনকে মেঝেতে বসিয়ে বলে বাসায় ফিরে দেখেছি গাড়ির টায়ার বাঁকানো, গাড়ির মধ্যে সিগারেটের গন্ধ, আর এ বাসায় ওই বুড়ো লোকই শুধু স্মোক করত, আর এই লোক গাড়ি চালাতেও পারে না, তার মানে তুই ওকে বাড়িয়ে নিয়ে গেছিস। এবার যে আমাকে আগে সত্য বলবে আমি তাকে আর মারবো না। বাবা ভয়ে সব সত্যি বলে দেয়। মা রেগে স্টিফেনকে বলে তার মানে তোকে আমি আর বিশ্বাস করতে পারবো না, বলেই চোখ বুজে গম্ভীর হয়ে বলে তুই কাল আমার সাথে দোকানে যাবি, তোকে আর বাসায় রাখা যাবে না। স্টিফেনের নজর পড়ে টেবিলের নিচে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পড়ে আছে। বাবাকে ইশারা করতেই বাবা লুকিয়ে লেটারটাকে দিতেই মা চোখ খুলে দেখে ফেলে। স্টিফেন ভয়ে কাগজটা লুকাতেই মা ছিনিয়ে কাগজটা পড়ে বলে ও এই জন্যই তোর এত সাহস হয়েছে যে তুই আমার রুমে চলে আসিস আর এখন চেন্নাই গিয়ে টাকা কামিয়ে আমার উপরে হুকুম চালাবি, তাই না? আমার থেকে বেশি টাকা কামিয়ে তোর বাবার মতো অত্যাচার করবি, তাই তো? স্টিফেন ভয়ে কাকুতি মিনতি করে বলে এমন কিছুই করব না, দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও, আমি তোমাদের এসব অত্যাচার আর সহ্য করতে পারছি না, এখানে থাকলে আমি পাগল হয়ে যাব, তাই আমাকে তুমি আটকাতে পারবে না। মা রেগে বলে ঠিক আছে তাহলে যা, বলেই সেই লেটার ছিঁড়ে ফেলে দেয়। আজ স্টিফেনের রাগের বাঁধ ভেঙে যায়। সে প্রচন্ড রেগে মায়ের গলা চেপে ধরে। হঠাৎ খুব শান্ত হয়ে আবারও জিজ্ঞেস করে তুমি আমাকে যেতে দিবে না, তাই তো? মা তবুও না বললে স্টিফেন তাকে ছেড়ে কিচেনে গিয়ে কি যেন একটা করতে থাকে। বাবা মা দুইজনই হতবম্ব হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। স্টিফেন আচমকায় চাকু নিয়ে এসে মা কিছু বুঝে ওঠার আগেই তার বুকে একের পর এক কোপ দেয়। রক্ত ছিটকে স্টিফেনের মুখে পড়ে। তাকে আজ দেখতে কোনো দানব থেকে কম মনে হয় না। মা মারা যাওয়ার পরও একের পর এক কোপ বসিয়ে জমানো সব রাগ আর কষ্ট বের করতে থাকে। স্টিফেন ক্লান্ত হয়ে সোফায় গিয়ে বসতেই বাবা আচমকায় উঠে চিৎকার করে খুশিতে লাফাতে শুরু করে। মায়ের রক্ত বুকে মেখে পৈশাচিক উল্লাস করতে করতে বলে তোর মতো মহিলার এমন মৃত্যুরই যোগ্য। আমার ছেলে তার প্রমাণ করে দিয়েছে সে আমার ছেলে। কিন্তু বাবা তুই চিন্তা করিস না, তোর জীবন নষ্ট হবে না, আমি এই খুনের দায় নিব, বলেই স্টিফেন থেকে চাকু ছিনিয়ে নিয়ে বলে সবাই এটাই জানবে এক বীর পুরুষ জঘন্য এক মহিলাকে মেরে ফেলেছে, দাঁড়া আমি পুলিশকে বলবো, বলেই থানায় কল দিয়ে বাসার ঠিকানা দিয়ে জানিয়ে দেয় সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। পুলিশ যেন দ্রুত মিডিয়াকে নিয়ে আসে। পুলিশ কল কাটতেই বাবা পাগলের মতো চিৎকার করে বলে একটা সিগারেট পেলে ভালো হতো, না থাক সময় নেই, কিন্তু অনেক পি এসেছে, এখান থেকে চলে গেলে সমস্যা হবে, পুলিশ এসে তোকে দেখে সন্দেহ করবে, তাহলে এই জঘন্য মহিলার উপরেই পি করে দিব। স্টিফেন বুঝে যায় সে একটা সাইকোকে মারলেও আসল সাইকো তো এখনো বেঁচে আছে, তাই প্রচন্ড রেগে পেছন থেকে বাবার গলা চেপে ধরে গলা চাকু দিয়ে কেটে ফেলে। বাবা সেখানেই ছটফট করতে করতে মারা যায়। এমন জঘন্য পাপের পরে স্টিফেনের মাথা ভন ভন করে ঘুরতে শুরু করে। নিজেকে কিছুটা শান্ত করে বসতেই বাইরের আকাশে আতশবাজির ঝলকানি দেখে হতবাক হয়ে তাকায়।
তাকায়। আজ পুরো শহর যেন তার স্বাধীনতা উদযাপন করছে। এমন বিভৎস স্বীকারোক্তি শুনে সীমা হতবাক হয়ে বলে, স্টিফেন অপশন এ বা বি কোনোটাই বেছে নেয়নি, বরং বেছে নিয়েছে অপশন সি। গল্পে এ আবার কেমন টুইস্ট! এখন তো এটা বোঝা আরো দেয় যে সে সত্য বলছে নাকি মিথ্যা, নাকি সবকিছুই তার কল্পনা, নাকি তার মাথায় চলছে আরো ভয়ানক কোনো মাস্টার প্ল্যান। এদিকে একটা মিনি ট্রাককে লাশ রাখা সেই মুরগির ফার্মের দিকে যেতে দেখা যায়। প্রশ্ন হলো, এই ট্রাক ড্রাইভার বা ট্রাকের সাথে বা মুরগির ফার্মের সাথে স্টিফেনের কি সম্পর্ক? সীমা এখনো বুঝতে পারছে না স্টিফেন বাবার খুনের দায় না মেনে নিয়ে মা বাবা দুইজনকেই খুনের দায় কেন মানল। মাইকেল জানায় স্টিফেন তার বাবা মাকে মারার পর 1 বছর চেন্নাইতে ছিল। এই ভিডিওটা সেখানের। স্টিফেনের চেন্নাইয়ের বাসার সিকিউরিটি গার্ড জানায় কয়েক মাস আগে স্টিফেন ওই বাসায় থাকতো। কারোর সাথে তেমন একটা কথা বলতো না, তবে তার সাথে তারই বয়সী একটা মেয়ে থাকতো। মাইকেল জানায় সেদিন থানায় সারেন্ডার করার আগে স্টিফেন চার্চেও গিয়েছিল। সে কি তাহলে পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়েছিল, নাকি এই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিল? সীমা বলে, স্টিফেন তো ধর্মে বিশ্বাসই করে না, তাহলে কি স্টিফেন ওখানে কারোর সাথে দেখা করতে গিয়েছিল? হয়তো স্টিফেন কাউকে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে নিয়েছে। মাইকেল সীমাকে সেই চার্চের নাম বলতেই সীমার মনে পড়ে যায় এই নাম তো সেই স্টিফেনের রিস্ট ব্যান্ডেও দেখেছিল। তাহলে বাকি প্রশ্নের উত্তর ওই চার্চেই পাওয়া যাবে। মাইকেল আর সীমা সাথে সাথেই গাড়ি ঘুরিয়ে সেই চার্চের ফাদারের সাথে দেখা করতে এসে রিস্ট ব্যান্ডের ছবি দেখায়। চার্চের ফাদার বলে, আমরা প্রতি বছর অল্প বয়স্ক ছেলেমেয়েদেরকে নিয়ে এই আয়োজনটা করি। এই ব্যান্ডটা সেই অনুষ্ঠানে দেওয়া হয়েছিল, তবে সেটা 2 মাস আগেই শেষ হয়ে গেছে। মাইকেল বলে, সিসিটিভি ফুটেজ থেকে আমরা জেনেছি মাইকেল এখানে এসেছিল। ফাদার জানায় সবাইকে যে রিস্ট ব্যান্ড দেওয়া হয় সেটা ছেলেদের জন্য আলাদা রঙের আর মেয়েদের জন্য আলাদা রঙের। আপনারা আমাকে যে ব্যান্ড দেখিয়েছেন সেটা তো মেয়েদেরকে দেওয়া হয়েছিল। চার্চ থেকে বের হয়ে সীমা মাইকেলকে বলে, তার মানে স্টিফেন একা এই খুনগুলো করছিল না। মাইকেল জানায়, আমার মনে হচ্ছে চেন্নাইয়ের সিকিউরিটি গার্ড যে মেয়েটার কথা বলেছিল আর চার্চে গিয়ে আমরা যে মেয়েটার কথা জেনেছি তারা দুজনেই এক। আমরা যদি ছেলেদেরকে লিস্ট থেকে বাদ দেই তাহলে 158 জন মেয়ে এই অনুষ্ঠানে এসেছিল। সিকিউরিটি গার্ড বলেছিল সেই মেয়েটা স্টিফেনের বয়সী। মাইকেল সীমাকে বলে, 158 জন মেয়েদের মাঝ থেকে স্টিফেনের বয়সী মেয়েদের একটা লিস্ট বানাও। সবাইকে বাদ দেওয়ার পর লিস্ট থেকে 72 জন মেয়ের নাম পাওয়া যায় যাদের বয়স স্টিফেনের মতো। সীমা স্টিফেনকে জিজ্ঞেস করে, তুমি এত সাবলীল ভাবে মানুষদেরকে খুন করতে, তারপরও পুলিশ তোমাকে কখনোই ধরেনি? স্টিফেন জানায়, পুলিশ জানতে জানতে সে অলরেডি 2-3টা খুন করে ফেলেছে। এমনকি সে খুনের পর পুলিশের চেকপোস্ট দিয়েই গাড়িতে করে লাশ নিয়ে যেত। স্টিফেন জানায় কেউ কখনোই তাকে সন্দেহ করতো না, কারণ তার চেহারাটা অনেক বেশি ইনোসেন্ট। সীমা জিজ্ঞেস করে, তুমি কি চেন্নাইতে কাউকে খুন করনি? এই কথা শুনে স্টিফেন বেশ অন্যমনস্ক হয়ে যায়, কিন্তু কোনো উত্তর দেয় না। সেশন শেষে সীমা স্টিফেনকে বলে সবসময় স্বাভাবিক থাকার চেষ্টা করবে, মাথার মধ্যে উল্টাপাল্টা কোনো চিন্তা আসলে সাথে সাথে আমাকে কল করবে। স্টিফেন চলে গেলেই সীমা মাইকেলকে কল দিয়ে জানায় স্টিফেন নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, যেভাবেই হোক চার্চের ওই মেয়েটার পরিচয় বের করতে হবে। মাইকেল আবারও চার্চের ফাদারের কাছে আসলে ফাদারকে অনেক কষ্টে রাজি করিয়ে বলে, আপনি এই 72 মেয়েকে আবারও চার্চে ডাকেন, সবাইকে বলবেন আপনি তাদেরকে সৃষ্টিকর্তার বিষয়ে আরো কিছু বয়ান দিবেন। পরের দিন সেই 72 জন মেয়েকে চার্চে ডেকে আনা হয়। ফাদারের বয়ানের সময় মাইকেল সবার উপরে নজর রাখে। বয়ান শেষে মাইকেল চার্চের ফাদারকে বলে, যারা এখানে আসেনি আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব, এরপর যদি কোনো তথ্য না পাই তখন আমরা যারা চার্চে এসেছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব। যে সিস্টার সবার লিস্ট করেছিল মাইকেল তার কাছে গিয়ে জানতে পারে 72 জনের মধ্যে 58 জন মেয়ে এসেছে। সিস্টারের কাছ থেকে লিস্ট নিয়ে মাইকেল রাজুকে বলে, বাকি যে 14 জন মেয়েরা আসেনি তারা কেন আসেনি সেটা খুঁজে বের করো। সবার খোঁজ খবর নিয়ে মাইকেল সীমাকে জানায় যারা সেদিন চার্চে আসেনি তাদের না আসার যুক্তিযুক্ত কারণ ছিল, তাই তাদেরকে সন্দেহ করার মতো কিছুই নেই। সেখানে 2টা লিস্ট দেখে সীমা জিজ্ঞেস করে 2টা লিস্টের কারণ কি? মাইকেল বলে, একটা লিস্ট সিস্টার দিয়েছে আর সিসিটিভি ফুটেজ দেখে আমার টিম আরেকটা লিস্ট বের করেছে। সীমা বলে, তাহলে চার্চে যে 15 জন মেয়েরা আসেনি তাদের সবার জিজ্ঞাসাবাদ শেষ, তাই তো? মাইকেল বেশ অবাক হয়ে বলে, 15 জন না 14 জন। সীমা বলে, পুলিশের যে লিস্ট সেই তথ্য মতে 57 জন এসেছিল, আর সিস্টার তোমাকে যে লিস্ট দিয়েছে সেখানে 58 জনের লিস্ট আছে। 2টা লিস্টের মাঝে একটা মেয়ের নাম নিয়ে ঝামেলা হয়েছে, হয়তো এই মেয়েটা চার্চে এসেছিল, যে কারণে সিস্টার তার নামের পাশে টিক চিহ্ন দিয়েছে, কিন্তু সে তোমাদেরকে দেখে চার্চ থেকে পালিয়ে যাওয়ার কারণে
সিসিটিভিতে তাকে দেখতে পাওনি, তাই তোমাদের লিস্টে 57 জন আর সিস্টারের লিস্টে 58 জন। মাইকেল সাথে সাথেই চার্চের উদ্দেশ্যে বের হয়ে বলে যদি ম্যারি সেদিন চার্চে না আসে তাহলে সিস্টার তার নামের পাশে টিক দিল কেন? তখনই একজন কনস্টেবল এসে জানায় স্টিফেন নিজেকে শেষ করার চেষ্টা করেছে। মাইকেল সীমাকে বলে তুমি জলদি স্টিফেনের কাছে যাও আর আমি ম্যারিকে খোঁজার চেষ্টা করছি। মাইকেল চার্চে এসে ফাদারকে বলে সিস্টার সেদিন ম্যারির নামে টিক দিয়েছিল, কিন্তু সেদিন তো ম্যারি চার্চে আসেইনি। ম্যারির নাম শুনে সিস্টার বলে হয়তো সে আমার সাথে বসেছিল তাই আপনার টিম ম্যারিকে খেয়ালই করেনি, তাই তারা ম্যারির নামটা লিস্টে লেখেনি। মাইকেলের মনে পড়ে সেদিন ম্যারি নিজেই মাইকেলকে এই লিস্টটা দিয়েছিল। ম্যারির ঠিকানা জানতে চাইলে সিস্টার বলে ম্যারি কিছুক্ষণ আগেই তো চার্চে এসেছে। মাইকেল দৌড়ে চার্চের ভেতরে আসে। ম্যারি তখন সেখানে প্রার্থনায় ব্যস্ত। মাইকেল ম্যারিকে থানায় এনে চার্চের রিস্টব্যান্ড দেখিয়ে জিজ্ঞেস করে এটা তোমার, আর স্টিফেন গত 8 জুলাই তোমার সাথে দেখা করতে চার্চ এসেছিল তাই না? ম্যারি হ্যাঁ বলতেই সীমা জিজ্ঞেস করে তোমাদের মাঝে কি কথা হয়েছিল? ম্যারি বলে সেদিন তার সাথে স্টিফেনের কোনো কথাই হয়নি। আপনারা হয়তো আমাকে স্টিফেনের আত্মীয় বা প্রেমিকা ভাবছেন, কিন্তু আমার সাথে তার কোনো সম্পর্কই নেই। আমি তার 10 নম্বর ভিকটিম ছিলাম, কিন্তু সে আমাকে কোনো একটা কারণে খুন করেনি। মাইকেল হতবাক হয়ে বলে তুমি যদি সব সত্য স্বীকার না করো তাহলে আমরা মিডিয়ার সামনে বলবো তুমি স্টিফেনের গার্লফ্রেন্ড আর তোমরা দুজনে মিলে এই খুনগুলো করেছো। ম্যারি জানায় তার মানে স্টিফেন আমাকে ঠিকই বলেছিল। সে আমাকে বলেছিল আমি যদি থানায় যাই তাহলে পুলিশ আমাকেই ফাঁসিয়ে দিবে। মাইকেল বলে তুমি যদি এসব থেকে বাঁচতে চাও তাহলে আমাদেরকে সত্যিটা বলো। ম্যারি বলে স্টিফেন আমাকে দ্বিতীয় জীবন দিয়েছে। আমি আগে শর্ট ফিল্মে অভিনয় করতাম। একদিন আমি স্টিফেনের বাসায় অডিশন দিতে গিয়েছিলাম। আমার সাথে কথা বলার সময় স্টিফেন কেমন যেন অন্যমনস্ক হয়ে যায়। স্টিফেন আমাকে জিজ্ঞেস করে তুমি ভালোবাসায় এত বিশ্বাস কিভাবে করো? ম্যারি বলে তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুমি যত বড় বিপদে থাকো না কেন সেখান থেকে ঠিকই বের হয়ে আসবে। স্টিফেন বলে আমার হাতে যে চাকু আছে সেটা আসল। আমি এই চাকু দিয়ে 9টা মেয়েকে খুন করেছি। আজ তোমাকে মারার জন্য এখানে এনেছিলাম, কিন্তু এখন আর আমি তোমাকে মারবো না। আমি পুলিশের কাছে সারেন্ডার করব। তার আগে চলো আমি তোমাকে নিরাপদে বাসায় রেখে আসি। ম্যারিকে বাসার সামনে নামিয়ে দিয়ে স্টিফেন বলে আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ। তোমার কাছে আরেকটা অনুরোধ, আমি জানি না সারেন্ডার করার পর আমার সাথে পুলিশ কি করবে। আমি তোমার সাথে শেষ একবার দেখা করতে চাই। ম্যারি জানায় সে প্রতিদিন তার মায়ের সাথে চার্চে যায়। স্টিফেন চাইলে সেখানে তার সাথে দেখা করতে পারে। পরের দিন ম্যারি চার্চে গিয়ে দেখে স্টিফেন তার জন্য অপেক্ষা করছে। স্টিফেন চার্চে এসে দূরে বসে ম্যারিকে দেখতে থাকে, তবে ম্যারির সাথে কোনো কথাই বলে না। তখনই রাজু এসে স্টিফেনকে বলে চেন্নাইতে স্টিফেনের বাসার সিকিউরিটি গার্ডকে ম্যারির ছবি দেখিয়েছে। গার্ড জানিয়েছে স্টিফেনের সাথে যে মেয়েটা থাকতো ম্যারি সেই মেয়ে না। সেদিন স্টিফেন নিজেকে শেষ করার চেষ্টা করেনি, কেউ তার কফিতে বিষ মিশিয়ে দিয়েছিল। হয়তো সে ভিকটিম মেয়েগুলোর খুব কাছের কেউ ছিল। মাইকেল ম্যারিকে বলে তুমি এখন যেতে পারো, প্রয়োজন হলে আবারও ডাকবো। ম্যারি চলে যাওয়ার সময় সীমা জিজ্ঞেস করে তুমি স্টিফেনের ওখানে যেই গল্পের অডিশন দিতে গিয়েছিলে সেটার স্ক্রিপ্ট কেমন ছিল? ম্যারি জানায় একটা সিরিয়াল কিলারের লাইফ স্টোরি ছিল যেখানে তার ভালোবাসার একটা সিন ছিল। সীমা বলে তার মানে স্টিফেন কাউকে ভালোবাসতো। ম্যারি জানায় হ্যাঁ সেই মেয়েটাও স্টিফেনকে ভালোবাসতো। আমার যতটুকু মনে আছে মেয়েটার নাম কৃতিকা। সীমা স্টিফেনের সাথে দেখা করে কৃতিকার ব্যাপারে জিজ্ঞেস করে। কৃতিকার কথা শুনতেই স্টিফেন একদম চুপ হয়ে যায়, কোনো উত্তরই দেয় না। তখনই মাইকেল ম্যারিকে নিয়ে স্টিফেনের রুমে আসে। ম্যারিকে দেখে স্টিফেন কান্না করতে শুরু করে। গল্প চলে আসে বেশ কয়েক মাস আগে চেন্নাইতে। ছোটবেলা থেকে স্টিফেন আর কৃতিকা একে অপরকে ভীষণ ভালোবাসতো। তাদের এত বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। আজ মন্দিরে এসে তারা একে অপরকে বিয়ে করে নেয়। অতীতে পরিবারের দেওয়া সব ব্যথাগুলো ভুলে স্টিফেন কৃতিকাকে নিয়ে নতুন জীবন শুরু করে। কিন্তু নতুন বাড়িতে ওঠার পর স্টিফেনের আঘাতগুলো ভালো হওয়ার বদলে সেগুলো যেন আরো গভীর হতে থাকে। নতুন বাসায় উঠে দেওয়ালে বাবা আর মায়ের ছবি টানাতেই সেই পুরনো স্মৃতিগুলো আবারও তাকে তাড়া করতে শুরু করে। ছবির মধ্যে থেকেই তারা দুজন যেন তাদের পুরনো ঝগড়া শুরু করে দেয়। রাগ, অভিমান, ঘৃণা আর মানসিক যন্ত্রণায় স্টিফেন আবারও পাগলের মতো আচরণ করতে থাকে। সেদিন মাঝরাতে স্টিফেন কৃতিকাকে বলে আমি তোমার সাথে একটা মিথ্যা বলেছি। কৃতিকা অভিমান করে বলে আমি তোমাকে বারবার বলেছি আর যাই করো না কেন আমাকে মিথ্যা বলবে না। কি মিথ্যা বলেছে জানতে চাইলে স্টিফেন জানায় তার বাবা মাকে সে নিজেই খুন করেছে। কৃতিকা হতবাক হয়ে বলে এসব কি আজে বাজে বকছো? স্টিফেন বলে আজে বাজে কিছু বলছি না, পুলিশ রিপোর্টে যা লেখা ছিল তার সবই মিথ্যা। বাবা আর মাকে সত্যি সত্যি আমি খুন করেছি। সেই রাতেই পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মা আমাকে চেন্নাই আসতে আটকাচ্ছিল। আমি সহ্য করতে না পেরে তাদেরকে খুন করে ফেলি। এসব শুনে
কৃতিকা এবার বেশ চিন্তায় পড়ে যায়। কৃতিকাকে এমন চিন্তায় দেখে স্টিফেন বলে, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি তো জানো মা কেমন ছিল। বেশ কিছুক্ষণ পর স্টিফেন কৃতিকাকে বলে, বাবা আর মাকে আমি মারিনি। কৃতিকা বলে, আমি জানতাম তুমি এমন কিছুই করনি। এমন বিষয় নিয়ে কেউ মজা করে নাকি? কিন্তু পরক্ষণে স্টিফেন তার নিজের ছবি দেখিয়ে বলে, বাবা আর মাকে ওই লোকটা খুন করেছে। কৃতিকা এবার বেশ ভয় পেয়ে যায়। সে স্টিফেনকে বলে, তুমি ঘুমাও, আমরা কালকে এটা নিয়ে কথা বলবো। কিন্তু স্টিফেন ঘুমানো বাদ দিয়ে তার ভেতরের শয়তানকে বলতে থাকে, যদি তুই ঘুমিয়ে যাস তাহলে এই মেয়েটা এখনই পুলিশকে সব বলে দিবে, তোকে সারা জীবন জেলে থাকতে হবে। পরের দিন থেকে স্টিফেন অদ্ভুত আচরণ শুরু করে। সে কৃতিকাকে বলে, তুমি অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে নাও, আমার কেন যেন ভালো লাগছে না। কৃতিকা তার কথা মতো অফিস থেকে ছুটি নিয়ে নিলেও স্টিফেন সবসময় ভয়ে থাকতো। সে কৃতিকার সবকিছু সব সময় চেক করতো আর সব সময় কৃতিকার উপর নজর রাখতো। ছুটির 1 সপ্তাহ পার হয়ে গেলেও স্টিফেন তবুও কৃতিকাকে অফিস যেতে মানা করে। কৃতিকা অফিসের পথে রওনা দিলে স্টিফেন দূর থেকে তাকে ফলো করতে থাকে, যেন সে আবার পুলিশের কাছে না চলে যায়। কৃতিকা রাতে ঘুমিয়ে গেলেও স্টিফেন সবসময় কেমন যেন অদ্ভুত আচরণ করত। তার আচরণ দেখে মনে হতো তার ভিতরে অন্য একটা মানুষ বসবাস করছে। স্টিফেন যে কৃতিকাকে ফলো করছে, একদিন রাতে কৃতিকা সেটা বুঝতে পেরে যায়। একদিন অফিস থেকে বের হয়ে সে স্টিফেনকে দেখে তার বাইকে করে বাসায় ফেরে। এত কিছুর পরেও কৃতিকা স্টিফেনকে আগের মতোই ভালোবাসতো। একদিন রাতে স্টিফেন সোফার উপরে বসে তার নিজের ছায়ার সাথে কথা বলতে থাকে। স্টিফেন বলে, কৃতিকা থানায় যাবে এ কথা বারবার বলে তুই আমার মাথা নষ্ট করছিস, জানি না আমি কখন কি করে ফেলবো। স্টিফেন ভাবে কৃতিকা ঘুমিয়ে গেছে, কিন্তু আসলে তো সে বিছানায় শুয়ে সব শুনছিল। পরের দিন সকালে কৃতিকা স্টিফেনকে বলে, আমি আর এসব সহ্য করতে পারছি না, আজ সন্ধ্যায় অফিস থেকে ফিরে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। কৃতিকা যেতেই স্টিফেনের ভিতরে শয়তানগুলো বলতে থাকে, দেখেছিস ও তোকে পাগল ভাবে, এর চাইতে বেশি কিছু হওয়ার আগে তুই ওকে মেরে ফেল। হাসপাতালে গিয়ে স্টিফেন কৃতিকাকে বলে, আমি পাগল না, আমার এসব ট্রিটমেন্টের দরকার নেই। কৃতিকা বলে, নিজের বাবা আর মাকে মেরে ফেলাটা কোনো সাধারণ বিষয় না, তুমি বাধ্য হয়ে এই কাজটা করেছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি নিজেই তোমার সেই অতীত থেকে বের হতে পারছো না, কারণ তুমি তোমার পাপের সাজা এখনো পাওনি। স্টিফেন বলে, প্রয়োজনে আমি সারেন্ডার করব, তবুও ডক্টরের কাছে যাব না। তোমার যদি আমার ভালোবাসার উপরে বিশ্বাস থাকে তাহলে আমার জন্য অপেক্ষা করো। বলেই স্টিফেন চলে গেলে কৃতিকা সেখানেই বসে অসহায়ের মতো কান্না করতে থাকে। কৃতিকা বাসায় ফিরে আসলে স্টিফেন তাকে জড়িয়ে ধরে। দুজন একে অপরকে জড়িয়ে পাগলের মতো কান্না করতে থাকে। স্টিফেন বলে, আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। রাতে কৃতিকা স্টিফেনকে বলে, আমার শরীরটা বেশ খারাপ লাগছে, আমি কয়েকদিনের জন্য দাদির কাছে থাকতে চাই। স্টিফেন হাতে একটা চাকু নিয়ে বলে, তুই দাদির কাছে যাবি না, নিশ্চয়ই পুলিশের কাছে গিয়ে সব সত্যি বলে দিবি। এখান থেকে যেতে হলে তোকে আজ সত্যিটা বলতেই হবে। আমাকে বল যে আমি একটা খুনি আর তুই আমাকে এখন ভালোবাসিস না, এতদিন তুই আসলে ভালো সাজার নাটক করছিলি। এই সত্য বলতে পারলে এখান থেকে যেতে দিব। কৃতিকা বলে, আমি যদি এই কথাগুলো বলি তাহলে সত্যি আমাকে যেতে দিবে? তাহলে তুমি সেটাই ভাবতে পারো, হ্যাঁ আমি থানায় যাব, তোমাকে ধোকা দিব। সাথে সাথেই স্টিফেন অদ্ভুত আচরণ শুরু করে। তার মনে হয় পুলিশ ধরতে আসছে। স্টিফেন বলে, আমি তোমার উপর অনেক বিশ্বাস করেছিলাম, শেষ পর্যন্ত তুমি আমাকে ধোকা দিলে। এই কথা বলেই কৃতিকাকে কিছু বুঝতে দেওয়ার আগে দৌড়ে এসে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এত বছরের ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে যায়। যে বিশ্বাস নিয়ে ভালোবাসার মানুষের হাত ধরে নতুন বাসায় উঠেছিল, সেই ভালোবাসার মানুষের হাতেই কৃতিকাকে নির্মমভাবে খুন হতে হলো। স্টিফেন বেলকনিতে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখে আশেপাশে কোথাও পুলিশ নেই, মানে এতক্ষণ সবকিছুই তার মনের ভ্রম ছিল। নিজের ভ্রম সরে যেতেই স্টিফেন বুঝতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলেছে। সাথে সাথেই দৌড়ে কৃতিকার কাছে যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। স্টিফেন পাগলের মতো কৃতিকার লাশের পাশে বসে চিৎকার করে কান্না করতে থাকে। স্টিফেন কান্না করতে করতে সবাইকে বলে, কৃতিকা আমার জীবনের সবচাইতে দামি জিনিস ছিল, সবসময় আমার সব বিপদে পাশে ছিল, আর আমি নিজ হাতে তাকে খুন করেছি। এরপর থেকে আমার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না। কৃতিকার সেই মুহূর্তকে দ্বিতীয়বার অনুভব করার জন্য আমি একে একে 9টা মেয়েকে খুন করি। আমার 10ম শিকার ছিল ম্যারি। ম্যারি আমাকে ভালোবাসার আসল মানে বুঝিয়েছিল, তাই ম্যারিকে খুন করার সাহসটা আমার ছিল না। সেই কারণে ম্যারিকে বাসায় রেখে আমি থানায় গিয়ে আত্মসমর্পণ করি। হয়তো এই সবকিছু আগে বুঝতে পারলে এতগুলো মানুষকে খুন করা থেকে নিজেকে আটকাতে পারতাম। হয়তো আমি নিজের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে সাধারণ একটা মানুষের মতো বাঁচতে পারতাম। হয়তো কৃতিকা আজ বেঁচে থাকতো। সবকিছু শুনে মাইকেল সীমাকে বলে, বুঝতে পারছি না স্টিফেনের উপরে রাগ করব নাকি ওর উপর দয়া করব। সীমা বলে, আসলে ছোটবেলার এমন মানসিক
মানসিক অত্যাচার কিছু মানুষের পুরো জীবন শেষ করে দেয়। এমন মানসিক যন্ত্রণা মানুষকে পশু বানিয়ে দেয়। কয়েকদিন পর আদালতের শুনানিতে সীমা বিচারককে বলে, আমরা স্টিফেনের সব টেস্ট করেছি, আপাতত সে কিছুটা সুস্থ আছে, তবে খুনগুলো করার সময় তার মানসিক অবস্থা ঠিক ছিল না। তবে সে নিজের অপরাধের জন্য অনুতপ্ত। যেহেতু খুনগুলো করার সময় স্টিফেনের মানসিক অবস্থা ঠিক ছিল না আর বর্তমানে স্টিফেন তার অপরাধে অনুতপ্ত, তাই সবকিছু বিবেচনা করে বিচারক স্টিফেনকে যাবজ্জীবন জেলের সাজা দেয়। আর সেই সাথে একটা মেডিকেল টিম সবসময় স্টিফেনকে মানসিকভাবে সাপোর্ট দিবে। আদালত থেকে স্টিফেনকে জেলে নিয়ে যাওয়ার সময় সাধারণ জনতা তার উপরে আক্রমণ শুরু করে দেয়। ভিকটিমের পরিবার আর বাকিরা চাচ্ছিল আদালত থেকে যেন স্টিফেনকে ফাঁসির সাজা দেয়। 9টা জীবন শেষ করার সাজা যাবজ্জীবন কেন হবে? পুলিশের টিম সাথে সাথেই স্টিফেনকে গাড়িতে তুলে জেলখানার দিকে রওনা দেয়। মাইকেল সাংবাদিকদেরকে বলে, আদালত সবকিছু বিবেচনা করেই তার রায় দিয়েছে, এখানে আমার কিছুই করার নেই। কি ভাবছেন গল্প এখানেই শেষ? আরে গল্পের আসল টুইস্ট তো এখন শুরু। স্টিফেন যাদেরকে খুন করেছিল সবাই তার পাশে রক্তমাখা চেহারায় বসে আছে। স্টিফেনের মা বলে, ছোটবেলায় ওই কুকুরছানা কুট্টানকে তুই মেরেছিলি তাই না? তোর বাবা কুট্টানকে মারেনি। আসলে কুট্টানের মৃত্যুর ঘটনা ছিল পুরোটাই উল্টো। কুকুর ছানাটাকে স্টিফেনের বাবা নয়, বরং স্টিফেন নিজেই খুন করেছিল। স্টিফেন তার মাকে বলে, তখন আমার খুন করার খুব ইচ্ছা হচ্ছিল, তাই কুট্টানকে মেরে ফেলেছিলাম। স্টিফেনের বাবা বলে, আমি আমার জীবনে 2টা ভুল করেছি। একটা, জীবনে সফল খেলোয়াড় হতে পারিনি বলে ড্রিঙ্কস করতাম, আরেকটা, তোকে নিজের চাইতেও বেশি ভালোবেসেছিলাম। স্টিফেন তার গল্পে পুলিশকে বলেছিল তার বাবা সবসময় তার সাথে ভীষণ বাজে ব্যবহার করত, কিন্তু এখানেও ঘটনা ছিল উল্টো। স্টিফেনের বাবা তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসত। এমনকি স্টিফেনের বাবা মেয়েদের ওয়াশরুমে ক্যামেরা রাখার জন্য যে শাস্তি পেয়েছিল সেটাও এই শয়তান স্টিফেনই করেছিল। কিন্তু স্টিফেনের বাবা ছেলেকে বাঁচাতে দোষটা তার ঘাড়ে নিয়ে নেয়। স্টিফেন বলে, মেয়েদেরকে ভালোবাসার চাইতে তাদেরকে যন্ত্রণা দিতে আমার বেশি ভালো লাগতো। কুকুর বিড়াল খুন করতে করতে আমি যখন বিরক্ত হয়ে গিয়েছিলাম তখন আমি মানুষ মারা শুরু করি। স্টিফেনের মা যখন এইসব কিছু বুঝে তাকে আটকানোর চেষ্টা করে তখন সে তার মাকেও খুন করে। এমনকি নিজের মাকে খুন করার পর সে বাবাকে ভয় দেখিয়ে খুনের দায় বাবার কাঁধে নিতে বলে। স্টিফেনের বাবা যখন পুলিশকে কল দিয়ে খুনের দায় স্বীকার করে তখন সে তার বাবাকেও খুন করে। সবকিছু শুনে বাকি 9টা মেয়ে বলে, তাহলে আমাদেরকে কেন মেরেছিলে? আমাদের তো কোনো দোষ ছিল না। স্টিফেন বলে, ও আমি যতক্ষণ তোমাদের খুনের কারণ না বলবো ততক্ষণ তোমাদের আত্মা তো আবার শান্তি পাবে না, তাই তো? কৃতিকাকে মারার পর বারবার আমার তার কথাই মনে পড়তো, তাই আমি তার বলা কথাগুলোকে ডায়লগ আকারে তোমাদেরকে অভিনয় করে দেখাতে বলি। তোমাদের অভিনয় দেখে আমার কৃতিকার কথা মনে পড়তো, তখনই সাথে সাথে তোমাদেরকে খুন করে ফেলতাম। তোমাদের সাথে তো আমি ভালোভাবে কথাও বলছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার খুব খুন করতে ইচ্ছা করছিল, তাই আমি তোমাদেরকে মেরে ফেলি। আমার জীবনে তোমাদের কোনো জায়গা নেই। মানে এই লোকের কথা শুনলে যে কোনো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। স্টিফেন কৃতিকার পাশে বসে বলে, যেদিন আমি তোমার কাছে বাবা আর মাকে খুন করার কথা স্বীকার করি সেদিন তুমি বলেছিলে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করতে। যতদিন আমি না ফিরে আসবো তুমি নাকি আমার জন্য অপেক্ষা করবে। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসাতে চেয়েছিলে, আর এমন মিষ্টি মিষ্টি কথা বলে আমি যে কতজনকে বোকা বানিয়েছি তার তো ইয়ত্তাই নেই। আর সেই তুমি আমাকে বোকা বানাবে? সেই কারণেই আমি তোমাকে খুন করতে বাধ্য হই। স্টিফেনের মা বলে, তোকে তো আমি খুব ভালোবেসেই বড় করেছিলাম, তাহলে তুই এমন এক পশুতে কিভাবে রূপান্তর হয়ে গেলি? তোর কোনো দোষ পেলে আমি তোকে মারতাম, আর সব বাবা মাই তো এটাই করে। তোর ভালো চাই বলেই তো তোকে শাসন করতাম। স্টিফেন বলে, তোমার শাসনে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। সারাদিন তোমার বকর বকর শুনতে শুনতে মাথা গরম হয়ে যেত, তাই একদিন সহ্য করতে না পেরে তোমাকে মেরে ফেলি। তবে বাবাকে মারার আমার কোনো প্ল্যান ছিল না, কিন্তু পুলিশের সামনে যদি সে সব বলে দেয় তখন আমার কি হবে? সেই কারণে আমি তার গলাটাই কেটে দিয়েছিলাম। কিন্তু আমি যদি জানতাম এই কেসে তদন্ত অফিসার হবে মূর্তি, তাহলে আমি আর বাবাকে মারতাম না। স্টিফেনের মা জিজ্ঞেস করে, কোনো না কোনো দিন তো তোর সত্য সবার সামনে আসবে, সেদিন তুই কি করবি? স্টিফেন জানায় সে এমন এক প্ল্যান করেছিল সীমা অথবা মাইকেল কোনো দিনই তাকে সন্দেহ করতো না। ম্যারিকে মারার পর স্টিফেন যদি পুলিশের হাতে ধরা পড়তো তাহলে তার বাঁচার কোনো সুযোগ ছিল না, কারণ পুলিশের কাছে আমাকে মারার জন্য এনকাউন্টারের অর্ডার ছিল। সেই কারণে স্টিফেন ম্যারিকে তো মারেই না, আর নিজে থেকেই সারেন্ডার হওয়ার প্ল্যান করে, আর তারপরে ম্যারিকে নিয়ে এই ইমোশনাল গল্প সাজায়। স্টিফেন বলে, মাইকেল আর সীমাকে নিজের গল্পে এমন ভাবে ফাঁসিয়েছি যে তারা নিজেরাই ম্যারিকে খুঁজে বের করে। আমার অভিনয়ে আমি বিচারককে পর্যন্ত বোকা বানিয়ে দিয়েছি। তোমরা কখনোই এত সব প্ল্যান করতে পারতে না। কাকে কখন কিভাবে ধোকা দিতে
নিতে হবে, কিভাবে নিজের জালে তাদেরকে ফাঁসাতে হয়, এই সবকিছু একটা আর্ট। আর এই আর্ট শুধু আমার আছে। স্টিফেনের বাবা বলে জেলের জীবন এত সোজা না, তোকে সারা জীবন জেলে পচে মরতে হবে। স্টিফেন বলে সেখান থেকে বের হওয়ার প্ল্যানও আমার করা আছে, এমন ভালো ব্যবহার করব যে সবাই খুশি হয়ে আমাকে 10 বছর পরেই ছেড়ে দিবে। স্টিফেন কৃতিকাকে বলে তুমি কি সত্যি আমার জেল থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করতে? কৃতিকা হ্যাঁ বলতেই স্টিফেন বলে তুমি উত্তর দিতে অনেক দেরি করে ফেলেছিলে, এখন আর এসব ভেবে লাভ নেই, তাই মরার পরই আফসোস করো, আপাতত তোমরা এখান থেকে চলে যাও। আসলে স্টিফেন নিজেকে এমন ভাবে সবার সামনে প্রেজেন্ট করেছে যে সে যদি এখন সত্যও বলে তবুও কেউ তাকে বিশ্বাস করবে না, সবাই ভাববে তার হয়তো মানসিক সমস্যা। তবে একটা প্রশ্ন এখনো থেকেই যায়, স্টিফেন সেই 9টা মেয়েকে মারার পর তাদের লাশের কি করেছিল? কারণ স্টিফেন পুলিশকে বলেছিল সে জঙ্গলের মধ্যে লাশ ফেলে এসেছিল, পুলিশ হাজার খোঁজাখুঁজির পরও একটা লাশও পায়নি। চলুন এবার সেই প্রশ্নের উত্তর খুঁজে আসি। কয়েক সপ্তাহ আগের কথা, সবাই যখন জঙ্গলে লাশ খোঁজাখুঁজি করছিল তখন আমরা দেখি একটা লোক চেন্নাইতে তার বাসায় বসে রেডিওতে এই 9টা খুনের খবর শুনছিল আর আরামে খাবার খাচ্ছিল। কিছুক্ষণ পর লোকটা খাবার শেষ করে নিজের মিনি ট্রাকে করে কোথায় যেন রওনা দেয়। শহরের কোলাহল পার হয়ে বেশ কিছু দূরে একটা মুরগির ফার্মে আসে। লোকটা ট্রাক থেকে নেমে ফার্মের ভেতরে গেলেই দেখা যায় সেখানে বেশ কয়েকটা বড় বড় কলসি রাখা। ফার্মের একটা কোনায় বস্তার ভেতরে কিছু একটা রাখা, যার ভেতর থেকে রক্ত তখনও গড়িয়ে পড়ছে। তবে লোকটা আসলে কে তার চেহারা কিন্তু দেখানো হয় না। আর এখান থেকেই শুরু হবে এই মুভির দ্বিতীয় চ্যাপ্টার লুনা দ্য লাইট অ্যাওয়েকেন্স এর গল্প, যেখানে স্টিফেনের চাইতেও আরো ভয়ানক এক সাইকোর গল্প থাকবে। তো আপনি প্রস্তুত তো? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।